স্বাগত জানাচ্ছি আর টিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, তাই দলীয় প্রভাবমুক্ত আধুনিক প্রযুক্তি নির্ভর ও মানবিক বাহিনী হিসেবে পুলিশকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে রাজশাহীর শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষকের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পুলিশকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্রশিক্ষণ শেষ করে কর্মজীবনে প্রবেশ করেন। The government of the People's Republic of Bangladesh, Mr. ইংরেজি সাহিত্যে ১৯৯৮ সালে শেষে মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে ১৯৯৯ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নাশিদ শাহজাহান রহমানের নেতৃত্বে হোম সেক্রেটারি দুবাই আমাদের যে ইউএই অ্যাম্বাসেডর তার সাথে কথা বলেছে। আমরা পশ্চিম প্রান্তে অবস্থান করছে পুলিশের যানবাহনে হামলা হবে এর কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনার প্রেক্ষাপটে পুলিশকে জারি করা সতর্কতা কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়, বরং এটি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেয়া একটি রিমাইন্ডার। দেখবেন যে সিমের যারা ব্যবসা করে আপনি সম্প্রতিকালে আপনারা দেখছেন যে কয়েকটা বোমা উদ্ধার হয়েছে এবং ফলস কিছু রিউমারও ছড়ানো হচ্ছে। আমাদেরকে আগেও নির্দেশনা আছে যে আমরা আমাদের কোনো যানবাহন বা কোনো স্থাপনা আনঅ্যাটেন্ডেড রাখতে পারবো না। এটা আবার পুলিশ হেডকোয়ার্টার রিমাইন্ড দিয়েছে এটা অধিক সতর্ক হতে বলছে, যেহেতু ইদানিংকালে আপনারা দেখতেছেন যে বিভিন্ন সত্য মিথ্যা মিলে একটা গুজব রটনার চেষ্টা করছে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হচ্ছে, সেই জন্য একটা সতর্কতা জারি করছে। এটা আমরা সবসময় করে থাকি, এটা আপনি ধরে নিতে পারেন যে আমাদেরকে আবার একটু রিমাইন্ড করে দেওয়া। শর্ত সাপেক্ষে দুবাইয়ে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তিনি কারামুক্ত হন বলে জানা গেছে। জামিনের শর্ত অনুযায়ী তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। যদিও বাংলাদেশের পুলিশ সদর দফতর বলছে এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। এর আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দুদকের দায়ের করা একটি মামলায় সাবেক এআইজিপি দুবাইয়ে গ্রেফতার হন। দুবাই পুলিশ ও আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল তাকে গ্রেফতার করে। ১২ জুন এক চিঠির মাধ্যমে বাংলাদেশকে এ বিষয়ে অবহিত করে দুবাই পুলিশ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দুবাইয়ে মুক্তি পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি। এ সংক্রান্ত কাজে দুদকের গাফিলতি ছিল না বলেও দাবি করেন তিনি। বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেনজিরের মুক্তির বিষয়টি দুদক পত্রপত্রিকার মাধ্যমে জেনেছে, তবে আইনগতভাবে যা যা করার প্রয়োজন দুদক তা করবে। আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। আমাদের এখান থেকে যা যা পাঠানোর যা যা করার আমরা সবই করেছি। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করতে সরকার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সৌদির সঙ্গে বাংলাদেশের প্রয়োজনীয় যোগাযোগ ও কাগজপত্র আদান প্রদান চলছে। এর আগে ৩০ জুলাই দুবাইয়ের একটি কারাগার থেকে জামিনে মুক্তি পান বেনজির আহমেদ। বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে, সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি। কাজ চলছে। আমরা আশা করছি খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। সংযুক্ত আরব আমিরাতের সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিল ও তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার দুবাইয়ে ল ফার্ম নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক এই আইজিপিকে ফিরিয়ে আনতে দুবাইয়ে একটি স্বনামধন্য ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে এবং ল ফার্মটি বর্তমানে এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। হোম সেক্রেটারি দুবাইয়ের আমাদের যে ইউএইর অ্যাম্বাসেডর তার সাথে কথা বলেছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি। আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশন এখানে তার ইউএই লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। ঢাকার চারপাশের 4 নদীতে বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে কাজ করছে সরকার। ঢাকার চারদিকে 110 কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। মন্ত্রী আরও বলেন, নৌপথে আওয়ামী লীগ সরকারের মেয়াদে 10 বছরে 57 কোটি টাকা ক্ষতি হয়েছিল। 424টি জায়গা নিয়ে নদী দূষণ হচ্ছে, সেগুলো বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। তারা জানান, সড়কের মতো নৌপথকেও ব্যবহারের উপযুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই 4টি নদী ঢাকাকে পরিবেষ্টিত করা আছে, সেই জায়গাগুলিতে আমরা ওয়াটার বাস এবং যেটাকে বলা হয় নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই, মনোরম পরিবেশে নিশ্চিত করতে চাই। রুটটার চারিপাশেই আপনি যদি গাবতলী থেকে শুরু করেন, একেবারে টোটালটা ঘুরে আবার গাবতলীতে চলে আসতে পারবেন, নারায়ণগঞ্জ হয়ে, আশুলিয়া হয়ে, টঙ্গী হয়ে, আপনার বুড়িগঙ্গা হয়ে, সদরঘাট হয়ে, তারপর ওটাকে বলা হয় কি বসিলিয়া হয়ে, এরকম রাউন্ডে যে চিত্রটা আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক পর্যায়ে আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন দল। বিজয়ী দলের সবাই বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST শিক্ষার্থী। রোববার বিকেলে বাংলাদেশের সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ের এত বড় সাফল্যের জন্য অভিনন্দন জানান। একই সাথে তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সব সময় পাশে থাকবে। পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিক্সের মতো নতুন রপ্তানি খাত গড়ে তুলে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ন্যায় বিচারের স্বার্থে প্রভাবমুক্ত বিচার বিভাগ তৈরি করতে পারলে নাগরিকরা উপকৃত হবে। দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, দীর্ঘ সংগ্রামের পরে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এ সময় গণতন্ত্রের চর্চা করা হলে বাকি সব কাজগুলো হয়ে যায় বলেও মন্তব্য করেন মন্ত্রী। এর আগে সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালে 5 দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন মির্জা ফখরুল। গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি প্র্যাকটিস হয়, তাহলে বাকি সব কাজগুলো হয়ে যায়। আমরা যে প্রতিষ্ঠান তৈরি করতে পারি, জুডিশিয়ারি একটা সত্যিকার অর্থে একটা ন্যায় বিচারের কোনো রকম আপনার প্রভাবমুক্ত একটা জুডিশিয়ারি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের সাধারণ নাগরিকরা উপকৃত হবে। আমরা একটা প্রশাসনকে যদি দক্ষ প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। পুরনো নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টের মতোই আচরণ করেছে বিএনপি সরকার, মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে লেবার পার্টির এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিস্টরা যেমনভাবে বিরোধী মত দমন করত, সেটা শুরু করেছে বিএনপি। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে নয়, দলীয় বিবেচনায় নিয়োগ দিচ্ছে সরকার বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিলেন একটা রক্তভেজা আন্দোলনের মাধ্যমে। তারপরে এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে যে হাসলটটা ফ্যাসিস্ট সরকারের ছিল, সেইটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? দুধ কলা দিয়ে যদি কাল সাপ পুষেন, একদিন সেই সাপের বলে আপনার জীবনও যেতে পারে। জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়িতে শহীদের প্রাথমিক তালিকায় 85 জন শনাক্ত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বিকেলে যাত্রাবাড়িতে শহীদ পরিবার ও আহতদের নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে এ তথ্য দেন তিনি। জানান, এলাকার হত্যাযজ্ঞে এখন পর্যন্ত 6টি মামলার তদন্ত শেষ হয়েছে, আরও একটি শেষ পর্যায়ে। বিচার শেষে আইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও এ সময় উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। প্রায় 50 থেকে 55 জন মানুষ শুধু 5 আগস্টেই তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ডের সাথে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের যেমন কিছু দুষ্কৃতিকারী পুলিশ ছিলেন, তেমনিভাবে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের দুষ্কৃতিকারী ব্যক্তিবর্গ তারাও ছিলেন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু 4 আগস্ট। আহত জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য সহ মামলায় মোট 28 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ 2016 সালে কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক আইজিপি শহীদুল হক সহ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ। আসামি পক্ষে ডিসচার্জ শুনানি 10 আগস্ট। কোটা সংস্কারের দাবি তখন পেরিয়ে গেছে অনেক দূর। জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, গ্রেপ্তারকৃতদের মুক্তি আর দমন পীড়ন বন্ধের দাবিতে উত্তাল রাজপথ। 2024 সালের 2 আগস্ট জুমার নামাজের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রাজপথে নামে শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরদিনের এক দফা দাবির ভিত তৈরি হয় এদিন। বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রহিম। জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন সড়কে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। বাইতুল মোকাররম থেকে শাহবাগে নামে মিছিলের স্রোত। শুধু শিক্ষার্থী নয়, তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক, অভিভাবক, আইনজীবী, চিকিৎসক, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এটা কিন্তু শুধু আর ঢাকা শহরে আটকে নেই, এবং একই সাথে আমরা দেখব যে এই সময় ওই কারফিউয়ের মধ্যেই কিন্তু এসে দেয়ালে লিখে যাচ্ছেন। আমরা এর মধ্যেই গোপনে মিলিত হতাম, আলাপ করতাম আমাদেরকে কী করতে হবে। এত যারা স্বৈরাচারী, তারা যে জনতা তাদেরকে বিতাড়িত করতে পেরেছিল।
জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত হয় দ্রোহযাত্রা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। একই সময়ে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, মিরপুর 10, উত্তরা ও আফতাবনগর সহ বিভিন্ন এলাকায় চলে বিক্ষোভ ও অবরোধ। এখান থেকেই আমাদের আর ফেরার কোনো ওয়ে ছিল না, দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর পিছু হটিনি। তো অ্যাট এনি কস্ট আমরা চাচ্ছিলাম যে স্বৈরাচারের পতন অথবা শেখ হাসিনার গ্রেপ্তার, এভাবেই আমরা কনভারসেশন করেছি। রাজধানীর বাইরেও পরিস্থিতি ছিল উত্তপ্ত। রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনা সহ বিভিন্ন জেলায় আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের সমর্থকদের সংঘর্ষের খবর আসে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হতে থাকে আন্দোলনের নতুন গতিপথ। কোটা সংস্কারের দাবির সঙ্গে যুক্ত হয় হত্যাকাণ্ডের বিচার, গ্রেপ্তারদের মুক্তি ও স্বৈরাচার সরকারের পদত্যাগ। বিকেলে পরদিন 3 আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং 4 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন আন্দোলনকারীরা। আব্দুর রহিম, RTV, ঢাকা। চলমান জ্বালানি সংকট মোকাবেলায় সিন্ডিকেট নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। ইআরএফ আয়োজিত সেমিনারে উপদেষ্টা নবায়নযোগ্য জ্বালানির প্রসারে পরনির্ভরতা কমিয়ে সামাজিক আন্দোলনের কথাও বলেন তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার অন্তত 20% নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে আসবে, আর 2041 সালের মধ্যে 40% সবুজ জ্বালানি উৎপাদনের লক্ষ্য রয়েছে সরকারের, যদিও এই সক্ষমতা এখনও 5%-এর ঘরে। অন্যদিকে এলএনজি আমদানিতে বৈদেশিক মুদ্রা ব্যয় এবং গ্রিডের সীমাবদ্ধতার কারণে বিদ্যুতের চাহিদা মেটানো চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানি হতে পারে নির্ভরযোগ্য ও টেকসই সমাধান। লিথিয়াম শুরু হলে এটা অটোমেটিক মার্কেট ডিমান্ড থেকে চলে আসবে। সিপিডি জানায় তদারকির অভাবে প্রায় অর্ধেক সোলার হোম সিস্টেম অকার্যকর, তাই সহজ শর্তে ঋণ এবং শক্তিশালী তদারকি পরামর্শ সংস্থাটির। জ্বালানির এই সংকট কিন্তু সহসা যাবে না, এবং এই যে আমদানি করা জ্বালানি দিয়ে যে আমাদের শিল্প কারখানা চালানো, এটাও কিন্তু আগামী দিনে খুব ভায়াবল হবে না। সুতরাং আমাদেরকে দেশীয় উৎপাদনের জায়গাগুলো দেখা, দেশীয় গ্যাস উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার এবং রুফটপকে ব্যবহার, এই জায়গাগুলো কিন্তু আগামী দিনে আমাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে এসছে, যেখানে আমাদের দেখা দরকার। জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌরবিদ্যুতের ব্যবহারকে সামাজিক আন্দোলনে পরিণত করা সহ প্রান্তিক পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানি বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার। সবার আসলে আন্দোলনের মূল উদ্দেশ্য হওয়া দরকার যে কিভাবে আমরা বাসযোগ্য পৃথিবী তৈরি করব এবং সেখানে আমরা নিশ্চিত করব যে নবায়নযোগ্য। প্রথম কাজ এবং প্রধান কাজ হচ্ছে যে আমাদের সামাজিক সচেতনতা, এবং সেটা একটা কালেকটিভ অ্যাকশন, সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত, এবং জ্বালানি বিদ্যুৎকে অধিকার হিসাবে স্থাপন করা। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে এখনো জটিলতা রয়ে গেছে বলে জানান খাত সংশ্লিষ্টরা। 15% ভ্যাট, 2% এআইটি, এটা আসলে ইনজাস্টিস। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। টানা 2 সপ্তাহ ধরে রাজধানী ও আশপাশে চলছে তীব্র গ্যাস সংকট, যার সরাসরি প্রভাব পড়েছে শিল্প কারখানা থেকে শুরু করে জনজীবনে। আবাসিকেও একই অবস্থায় নাজেহাল গ্রাহকরা। একদিকে আর্থিক ক্ষতি, সঙ্গে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। টানা 13 দিনেও ঠিক হয়নি কক্সবাজারে ভাসমান এলএনজি টার্মিনাল, যার প্রভাবে সারা দেশে অব্যাহত রয়েছে তীব্র গ্যাসের সংকট। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। প্রতিদিনই লসের সম্মুখীন হচ্ছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। সারা রাত লাইনে খাড়ায়া 40 টাকা, 50 টাকা, হাইস্ট 100 টাকা, 120 টাকা, এর উপরে প্রেশার পাই না ভাই। আমাদের জীবন থেকে জেলখানা অনেক ভালো। গাড়ি চালাইতে পারতেছি না, সময় কম, সিরিয়াল দিয়ে গ্যাস লয়ে জন্য ইনকাম কম হয়, সংসার চালাইতে কষ্ট হয়। 250 টাকার গ্যাস ঢুকে, এর বেশি ঢুকে না। এই সংকট সমাধান কবে হবে তাও জানা নেই ফিলিং স্টেশনের কারোই। গ্যাস তো বেশি থাকে না, আর গাড়িতে যতটুক যায়
সবার চাহিদা পূরণ হয় না। গ্যাস সংকটে আবাসিক গ্রাহকদের অবস্থা আরো খারাপ। পরিবারের সদস্যদের জন্য সঠিক সময়ে রান্না করতেও পারছে না কেউ। ভোরবেলা থেকেই সারাদিন একেবারে রাত পর্যন্ত আমাদের কোনো গ্যাসই থাকে না। বলবো যে অল্প থাকে বা একটু আসে, পানি গরম করতে পারবো বা কিছুই হয় না। বৈদ্যুতিক চুলা কিংবা এলপিজি সিলিন্ডার ব্যবহারে বাড়তি ব্যয়ের চাপ নিতে হচ্ছে ভুক্তভোগীদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সরকারের সমালোচনা করলে অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বললে অপরাধ হিসেবে গণ্য হবে। তাই সাংবাদিকদের জন্য করা ৭৩-এর আইনটি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একথা জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক সেমিনারে মন্ত্রী আরও বলেন, ক্ষমতা, স্বাধীনতা, দায়িত্ব এই তিনের সমন্বয়ে গণমাধ্যম কমিশন গঠন করা হবে। বলেন, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত করা এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা জরুরি। জুলাই গণঅভ্যুত্থানের সময় অনেক সাংবাদিক তৎকালীন সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। যদি সেই সরকার টিকে যেত তাহলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিণতি কি হতো, এমন প্রশ্নও রাখেন তিনি। বস্তুনিষ্ঠতাকে সংগ্রহ করার মধ্যে, কারণ হঠাৎ করে যদি বস্তুনিষ্ঠতা দেখা যায় যে আমার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, তখন কিন্তু আমার আকাঙ্ক্ষা এবং আবিষ্কৃত সত্য, উদ্ঘাটিত সত্য মুখোমুখি দাঁড়িয়ে যাবে। বিএনপি জাতীয়তাবাদের কথা বললেও তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। জনবিচ্ছিন্ন এই দলের কোনো জবাবদিহিতাও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে পাহাড়ে জুলাই সমমর্যাদা ও সম্প্রীতি বিষয়ক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি ছাড়াই একটি মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, জুলাইয়ের যে বিভাজন বা সংকট তৈরি হয়েছে তা মূলত যারা এখন ক্ষমতায় আছেন তাদের কর্মকাণ্ডের কারণেই সৃষ্টি হয়েছে। এবং আমরা সেই লক্ষ্যে একটি নির্বাচন করেছি, শুরু থেকেই বিভাজিত করে রেখেছিল, যার কারণে তারা বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললো, এই দায়িত্বটা বিএনপির থাকলো। গত 50 বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই। যারা ক্ষমতায় এখন গিয়েছে তাদের ক্ষমতায় যাওয়ার স্বার্থে তারাই বিভাজন করেছে। বিএনপি সরকার সমালোচনা ও নিজেদের ব্যর্থতা আড়াল করতে শক্তি প্রয়োগের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে যোগ দিয়ে ফরহার মজহার বলেন, ইসলামপন্থী ও সেকুলার উভয় ধারার রাজনৈতিক শক্তি ঐক্যের জায়গায় না এলে ফ্যাসিবাদ পুরোপুরি দূর করা সম্ভব হবে না। এছাড়াও জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগকে ঘিরেও নিজের রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরেন তিনি। সরকার এক ধরনের শক্তি প্রয়োগ করে সমালোচনার প্রতি অসহিষ্ণুতা প্রদর্শন করছেন, তাহলে মনের অজান্তেই আপনারা ধীরে ধীরে ফ্যাসিবাদের চরিত্রের দিকে ধাবিত হবেন। এটা আমরা ইতিহাস থেকে বলতে পারি। যদি ইসলামকে, ধর্মকে আমরা বৃহত্তর রাষ্ট্র গঠনের, সমাজ গঠনের মধ্যে অন্তর্ভুক্ত করতে না পারে, তাহলে এখানে একটা দক্ষিণ পন্থার উদ্ভব ঘটবে এবং এই দক্ষিণ পন্থাকে আমরা মোকাবেলা করতে পারব। সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সৌদি আরবের নেতৃত্বে প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যোগ দিয়েছে হুতিদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। অন্যদিকে ইরানের সাথেও কথা হয়েছে, তাই এটিকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার কিছু হিসেবে দেখার কারণ নেই। tackling the Houthi challenge there. ওইদিকে আমরা ইরানের সাথে তো কথাবার্তা বলছি, so this is not something to necessarily to strike out Iran in any way. মোবাইল ফোনের স্ক্রিন ভাসছে অনলাইন জুয়ার বিজ্ঞাপনে। সেগুলোর অনেকগুলোতেই আবার দেখা মিলছে সেলিব্রিটিদের। ট্রু কলার সহ বিভিন্ন অ্যাপসের পাশাপাশি নিষিদ্ধ সাইটগুলোতেই চলছে এসব রমরমা বিজ্ঞাপন। এ পর্যন্ত প্রায় 450 সাইট বন্ধ করা হলেও দমানো যাচ্ছে না এসব। বিস্তারিত থাকছে এআর বাদলের রিপোর্টে।
দেখে মনে হবে সিনেমার শুটিং, কিন্তু না, এটি আসলে অনলাইন জুয়ার বিজ্ঞাপন। গান আর নাচের তালে লোভনীয় অফার দিচ্ছেন এই নায়িকা, তবে বলছেন সাবধানে খেলতে। অবৈধ জুয়ার এ বিজ্ঞাপন চলছে নিষিদ্ধ সাইটে। সেলিব্রিটিদের ব্যবহার করে এমন অসংখ্য কন্টেন্ট প্রতিদিন নানাভাবে দৃষ্টি কাটছে স্মার্টফোন ব্যবহারকারীদের। কখনো নিষিদ্ধ সাইটে, আবার কখনো ট্রুকলার সহ বিভিন্ন অ্যাপসে অনিচ্ছা সত্ত্বেও গিলতে হচ্ছে এইসব বিজ্ঞাপন। সিআইডি জানিয়েছে অনলাইন জুয়ার সাইটগুলো বন্ধে বিটিআরসির কাছে তালিকা দেয়া হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারও অব্যাহত আছে। 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান করা হয়েছে। বিটিআরসিও এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। আর আমাদের পাশাপাশি আমরা কিন্তু অভিযানও অব্যাহত রেখেছি। আমরা এই সাথে সম্পৃক্ততা যাদেরই আছে তাদেরকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব। নিষিদ্ধ বা জুয়ার সাইট বন্ধের দায়িত্ব বিটিআরসির। বিষয়গুলো নিয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটিতে গেলে কেউ কথা বলেননি। খুদে বার্তায় জানানো হয়, সিআইডির দেয়া 436টি সহ মোট 447টি জুয়ার সাইট বন্ধ করা হয়েছে। এ ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানায় বিটিআরসি। অপরাধ বিশেষজ্ঞের মতে এ ধরনের অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি দক্ষ হতে হবে। তারা জানে যে কিভাবে ক্লায়েন্টকে আকৃষ্ট করতে হয়, কোন মাধ্যমে যোগাযোগ করলে তার অবস্থান শনাক্ত করা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য কঠিন হয়ে পড়ে। এই কৌশলগুলো অবলম্বন করে কিন্তু তারা কাজ করে। তাহলে এই কৌশলগুলো মাথায় রেখে এর থেকে ন্যূনতম আরও এক ধাপ শক্তিশালী কৌশল নিয়ে যদি আইন শৃঙ্খলা বাহিনী এবং বিটিসিএল মাঠে নামতে না পারে, তখন এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন। তবে বাস্তবতা হলো প্রকাশ্য ও গোপনে লাগামহীনভাবেই চলছে জুয়ার এসব বিজ্ঞাপন। কে নেবে ব্যবস্থা, এমন প্রশ্ন সবার। আর বাদল, RTV, ঢাকা। অনলাইনে জুয়ার মাধ্যমে দেশ থেকে শত কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে চায়না ও হংকংয়ের অপরাধী চক্র। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের 3 চীনা নাগরিক সহ 4 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান বলছেন, এই নেটওয়ার্কের মাধ্যমে মাত্র 1 মাসেই 2 থেকে 250 কোটি টাকা বিদেশে পাচারের সুযোগ ছিল। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। চাকরির প্রলোভন, ভিডিও গেমসের মাধ্যমে বিভিন্ন অফার সহ নানা আকর্ষণীয় ভুয়া বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়াতে। লোভনীয় ফাঁদ পেতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এমন একটি চক্রের 4 সদস্যকে গ্রেফতার করে ডিবি, যাদের একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর, বাকি 3 জন চায়না নাগরিক। বাসা ভাড়া নিয়ে তারা গড়ে তুলেছেন অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিশাল নেটওয়ার্ক। গোয়েন্দা পুলিশ বলছে, মূল হোতা হংকংয়ে অবস্থান করলেও ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশেই এমন প্রতারণা করে আসছে চক্রটি। সময় মতো গ্রেফতার না হলে মাসে অন্তত 250 কোটি টাকা পাচার হয়ে যেত। সব কর্মচারীকে এক জায়গায় বেশি দিন রাখে না, আর এই টাকাটা এত দ্রুত পার হয়ে যায়। টাকাটা পার হয়ে গেলে নেক্সট দিনটা আমরা জানি না। আমরা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা অবজার্ভ করে আমরা বুঝতে পারতেছি যে কত টাকা ঘুরতেছে, তার 2 ঘন্টায় কত টাকা যাচ্ছে। তাহলে একটা হিসাব করে দেখলাম যে এই গেটওয়ে থেকে তার প্রায় 200-250 কোটি টাকা মাসে পাচার করে নিয়ে যাচ্ছে। প্রতারকদের কাছ থেকে উদ্ধার করা হয় 14টি ল্যাপটপ, সক্রিয় 6000 মোবাইল সিমের যারা ব্যবসা করে, আপনি যদি থাম্ব ইমপ্রেশন দিতে যান, আপনাকে বলবে কি হয়নি, আরেকবার দেন। আপনি যে কয়বার ইমপ্রেশন দিচ্ছেন সেই কয়টা সিম কিন্তু আপনার নামে সে উঠায় নিয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমরা প্রোভাইডারের সঙ্গে কথা বলেছি, প্লাস এরকম কিছু লোককে আমরা অ্যারেস্ট করেছি। আপনি হয়তো একটা সিম ব্যবহার করতেছেন, আপনি জানেনই না, আপনার নামে হয়তো সে 16-17টা 20টা সিম উঠায় নিয়েছে। লোভনীয় কোনো অফার পেলেই যাচাই বাছাই ছাড়া সেখানে ক্লিক না করার পরামর্শ পুলিশের এই কর্মকর্তার। এই যে জুয়া বা বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে যারা, এটা সম্পূর্ণ ওদের একটা বিজনেস, প্রতারণার বিজনেস। শাকিবুর রহমান, RTV, ঢাকা।
আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের উত্তরবঙ্গকে অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির হাব বা প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে খাতের সম্ভাবনা, বিনিয়োগ এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ফল, দুগ্ধ, খাদ্য ও পানীয়, পোল্ট্রি এবং কৃষিভিত্তিক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট 16 জন শীর্ষ উদ্যোক্তা অংশ নেন। আলোচনায় রাজশাহী ও রংপুর বিভাগের নতুন শিল্প স্থাপন, বিনিয়োগে পরিবেশ উন্নয়ন এবং সরকারি প্রণোদনা নিয়ে মতবিনিময় হয়। খেলার খবর। এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। সি গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী উত্তর কোরিয়া। 14 সেপ্টেম্বর 3 বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে ইয়াচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে ঋতুপর্ণা চাকপাড়া। এই গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। 17 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়া ও 20 সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে খেলবে পিটার জেমস বাটলারের দল। এবারের আসরে বাংলাদেশের সব ম্যাচ অনুষ্ঠিত হবে জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে। ISTAF সেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। ব্যাংককে 3 থেকে 11 আগস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো প্রিমিয়ার ডিভিশনের খেলায় অংশ নেবে বাংলাদেশের পুরুষ ও মহিলা উভয় দল। দলের প্রধান হিসেবে যাচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুল এহসান, পুরুষ দলের ম্যানেজার AKM মাহবুবুর রহমান এবং মহিলা দলের ম্যানেজার মোহাম্মদ ফারুক ঢালি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ।